আজকের গল্প কায়নাত খান কবিতা রচিত আনহেলদি অবসেশন। গল্প পাঠে আমি জয়ন্তী। অবসেশন অবসেশন অবসেশন, ইজ ইট জাস্ট মাই অবসেশন অর মাই আনহেলদি অবসেশন উইথ ইউ জান? লাভ রুমে ৪৭৫০টি ছবির মাঝে দাঁড়িয়ে অরিনের উদ্দেশ্যে কথাগুলো বলতে থাকে কিংসুক। কিন্তু তার কথাগুলো চার দেওয়ালের মাঝেই সীমাবদ্ধ। অরিন অবধি পৌঁছয়নি। পৌঁছবেই বা কিভাবে? যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সে তো নেই। ৩ বছর আগে বিয়ের দিন কিংসুককে ধোঁকা দিয়ে পালিয়েছে অরিন। ঘটনাটি এতটাই সূক্ষ্মভাবে সাজানো ছিল যে এটা একটি সুপরিকল্পিতভাবে সাজানো নাটক তাকেও ধরতে পারেনি। যতক্ষণে কিংসুকের কাছে সত্যিটা পৌঁছে যায় ততক্ষণে অরিন লাপাত্তা। পুরো শহরে কারফিউ জারি করেও তাকে পাওয়া যায়নি। যেখানে মানুষ সামান্য প্রতিপত্তি পেলেই তার পাওয়ার দ্বিগুণ বেড়ে যায়, সেখানে বিশ্বের তৃতীয় ধন কুবেরের নাতি হয়েও নিজের হবু বউকে খুঁজে পায়নি থার্ড কিংস। পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর নেশা হলো মানুষের নেশা। আমাকে তোর নেশা ধরেছে রে অরিন। মাঝের দেওয়ালে থাকা অরিনের সব থেকে বড় ছবিটাই হাত রাখে কিংসুক। গত ৩ বছর যাবৎ বেশিরভাগ সময় কিংসুক এই লাভ রুমেই থাকে। অরিনের বয়স অনুযায়ী তার ঠিক কতটা পরিবর্তন হতে পারে সেটার আন্দাজ করে এআই দিয়ে অরিনের ছবি বানিয়ে সেটা প্রিন্ট করে নিজের লাভ রুমে রেখে দেয় কিংসুক। অরিনের ছোট থেকে বেড়ে ওঠা কোনো কিছুই মিস করতে চায়নি সে। ৪৭৫০টি ছবির মাঝে আজকে আরো ৫০টি ছবি যুক্ত হবে কিংসুকের লাভ রুমের দেওয়ালে। পুরো রুমটির দেওয়ালে শুধুই অরিনের ছবি। তার ছোটবেলা থেকে স্কুল জীবন, কলেজ জীবন, এখন ভার্সিটি, সবকিছুর ছবি এবং তার ফেলে দেওয়া টিস্যু থেকে শুরু করে এমন অনেক কিছুই আছে যেগুলো কিংসুকের কালেকশনে রয়েছে। খুবই যত্ন সহকারে কিংসুক অরিনের প্রতিটি জিনিস গুছিয়ে রেখেছে, তাও অরিনের অজান্তে। ভালোবাসা যখন একটা মানুষকে পুরোপুরি উন্মাদ করে দেয় তখন তাকে সাইকো লাভার বলে। কিংসুকও ছিল তাই, অরিনের সাইকো লাভার। যখন পরিমাণের থেকে বেশি ভালোবাসা হয়ে যায় তখন তাকে আনহেলদি অবসেশন বলে। আর অরিন ছিল কিংসুকের আনহেলদি অবসেশন। এমন একটা অবসেশন যাকে ভুলে থাকা বা তার থেকে দূরে থাকা কিংসুকের জন্য খুবই কষ্টকর। You can run, but I will find you. Because once I claim ownership over something, it becomes mine. দেওয়ালে থাকা অরিনের ছবি রোস্টে স্লাইড করতে করতে নিজের সমস্ত আবেগ অনুভূতি তুলে ধরে কিংসুক। তার প্রতিটি কথাই ছিল পেয়েও হারানোর এক বুক ফাটা আর্তনাদ। কিন্তু এই আর্তনাদ আর বেশি সময় ধরে থাকবে না, কারণ ৩ বছর ধরে বাজ পাখির মতো খুঁজেও যাকে পায়নি তাকে এত সহজে পেয়ে যাবে কিংসুক কল্পনাও করতে পারেনি। যখন সমস্ত আশাগুলো এক এক করে শেষ হয়ে যাচ্ছিল তখন একটি ছোট্ট ডিল তাকে তার অবসেশনের সন্ধান দিয়ে দেয়। স্যার, ওমারের ডাকে ধ্যান ফেরে কিংসুকের। জিজ্ঞাসা দৃষ্টিতে সে তাকায় ওমারের দিকে। Where is everything? I got every single information about Rose madam. এক চিলতে হাসি ফুটে ওঠে কিংসুকের মুখে। সে ইশারা করে ওমরকে যেতে বলে। আইপ্যাডের দিকে তাকায়। বাহ, পাখিটা বেশ বড় হয়ে গেছে তো। তোকে তো এখন খাঁচায় ভরতে হবে, মাই ডিয়ার চিটার রোজ। আই এম কামিং টু মেক ইউর লাইফ হেল, রোজ। আগুনে পোড়া সেই রাতের পর কেটে গেছে গোটা 3টে বছর। সময় বদলেছে, দুনিয়া এগিয়েছে, কিন্তু কিংসুক থেমে আছে ঠিক সেই আগুনের সামনে। অরিনের খোঁজে সে দেশ ছেড়েছে, মানুষ ছেড়েছে, নিজেকেও ছেড়েছে। 3 বছরের জন্য, একদিনের জন্য সে অরিনকে ভুলতে পারেনি। বরং যতই দিন যায় ততই তার অবসেশন একটা আনহেলদি অবসেশনে পরিণত হয়। সব থেকে বেশি যেটা কিংসুককে কুড়ে কুড়ে খায় সেটা হলো কাছে না পাওয়ার বাসনা, অরিনকে কাছে না পাওয়ার বাসনা।
পৃথিবীতে সকল কিছুর মৃত্যু থাকলেও অবসেশনের কখনো মৃত্যু হয় না। অবসেশন শুধুই অপেক্ষা করতে জানে। 2025 সাংহাই শহরের সবচেয়ে বড় কনভেনশন হল হল সাংহাই ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, যেখানে চায়না দেশের সব থেকে বড় বড় ধনকুবেরদের বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। তেমনি আজও একটি বিশেষ আয়োজনে আলোয় ঝলমল করছে হলটি, কারণ আজ আংটি বদল। চীনের সবচেয়ে ধনী ব্যবসায়ী পরিবারের উত্তরাধিকারী মাস্টার ঝাং উই চ্যাং পরিবারের প্রতিনিধি চ্যাং এর সাথে রোজি ঝাও আর আংটি বদলের প্রোগ্রাম। রোজি ঝাও মিয়াংরো ঝাওয়ের একমাত্র মেয়ে, যিনি নিজেও বিশাল এম্পায়ারের মালকিন। আজ তার মেয়ের সাথে আরেক বড় বিজনেস পরিবারের একমাত্র যুবরাজের আংটি বদল। পুরো মিডিয়া, বিজনেস এলিট, রাজনীতি সবাই হাজির। ঝাং পরিবারের সবাই এক এক করে আসতে থাকে। যুবরাজও এসে হাজির হয়, কিন্তু ঝাও পরিবারের কেউ এখনো আসেনি, কারণ তারা তাদের একমাত্র আদরের মেয়ে রোজি ঝাওকে সাজাতে ব্যস্ত। সাদা আর লাল মিশ্রিত চাইনিজ গাউন পরে বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে আছে অরিন। নিজেকে বারবার দেখছে। এখন সে পরিপূর্ণ নারী। বয়সও 21 বছর হয়ে গেছে। সময়ের সাথে সাথে যেমন পৃথিবী নিজের রূপ পরিবর্তন করেছে, ঠিক তেমনই অরিনও। শারীরিক সৌন্দর্যের পরিবর্তন হলেও মুখের আদল ঠিক 18-19 বছর মেয়েদের মতোই রয়ে গেছে তার। দিন দিন মানুষের সৌন্দর্য কমে, সেখানে অরিনের যেন বাড়ছে। আজ সে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, কিন্তু তার মুখের আদল ঠিক আগের মতোই। আইরিন ঝাও এসে অরিনের পাশে দাঁড়ায়, তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, ইউ লুক লাইক আ ডল মাম্মা। সিসা, বাংলায় বল, কেউ তো নেই। হালকা হেসে অরিন আইরিন ঝাওয়ের দিকে তাকায়। মাম্মা, হোয়াট ইফ ইউ ফাইন্ড মি? নো, হি উইল নট। অরিনকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আইরিন ঝাও। এত বছর তাকে যেভাবে লুকিয়ে রেখেছে, বাকি জীবনটাও পারবে। এখন কিং বিশ্বের দ্বিতীয় রিচ পার্সন হলে কি হবে যদি তুই অন্য কারো হয়ে যাস? নট এভরিথিং ইউ ক্যান অ্যাচিভ বাই পাওয়ার। মায়ের কথা শুনে মন শক্ত করে অরিন। এখন সে ছোট নেই, তার উপরে মা আছে সাথে। 2022 সালে সেই অ্যাক্সিডেন্ট ছিল পরিকল্পিত। ক্যাটরিনা এবং অরিনের মা মিলে পুরো বিষয়টি এত সুন্দরভাবে সাজায়, কেউ ধরতেই পারেনি ওটা একটা সাজানো নাটক। ক্যাটরিনা যখন অরিনকে নিয়ে পার্লারের উদ্দেশ্যে রওনা দেয়, পরিকল্পনা অনুযায়ী গার্ডদের বলে তারা ফাঁকা রাস্তা দিয়ে যাবে, যেখান দিয়ে গেলে সহজে পৌঁছানো যাবে। হলো তাই। সকলে সেখানে যাওয়ার পর একটি ট্রাক এসে প্রথমে বডিগার্ডদের গাড়িতে আক্রমণ করে, যেন অ্যাক্সিডেন্ট মনে হয়। গার্ডরা আহত হওয়ার সাথে সাথে অরিন এবং ক্যাটরিনা নেমে পড়ে। তারপর গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং সেখান থেকে কিছু দূরেই হেলিকপ্টার ছিল দাঁড় করানো, যেটাই অরিনের মা অপেক্ষা করছিলেন। অরিন সেখানে নিজের মায়ের কাছে চলে যায়। তারপর পরিকল্পনা অনুযায়ী সে হেলিকপ্টারে উঠে যায়। গার্ডরা আহত হওয়ায় সেদিকে কেউই ধ্যান দেয়নি, তাই খুব সহজেই অরিন পালাতে সক্ষম হয়। সেই দিন রাতে কিংশুক যখন জানতে পারে অরিন গাড়িতে নেই, গাড়িটি ফাঁকা ছিল, সাথে সাথে পুরো শহরে কারফিউ জারি করে দিতে বলে। তারপর হুন্নে হয়ে খোঁজে অরিনকে, কিন্তু তার নখেরও সন্ধান পায়নি কিংশুক। তখনই বোঝা যায় এটা পরিকল্পিত সাজানো নাটক। কিংশুক ঠিক করে 80 বছর পর হলেও সে অরিনকে খুঁজে বের করবে। হলেও তাই। 3 বছরের মাথায় সে অরিনের খোঁজ পায়। ঝাং ফ্যামিলির সাথে ডিল করার সময় কিংশুকের কাছে খবর যায় অরিনকে পাওয়া গেছে এবং তার বিয়ের সামনে। যার সাথে বিয়ে সে আজকে ডিল সাইন করেছে। ব্যাস, তারপর থেকে শুরু হয় কিংশুকের অপেক্ষা, হারানো জিনিস কাছে পাওয়ার অপেক্ষা। একটি 4 মিনিট দীর্ঘ আপত্তিকর ভিডিও চলে হলরুমের বিশাল স্ক্রিনে, যেখানে দেখা যায় 2 যুগল একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বৃষ্টির মাঝেই চুমু খাচ্ছে। ভিডিওটি আজ থেকে প্রায় 3 বছর পূর্বের। সেখানে স্পষ্ট দেখা যায় বিশ্বের দ্বিতীয় রিচ পার্সন
এবং মিয়াং ঝাউয়ের মেয়ে রোজ ঝাউ একে অপরকে ধরে এমন আপত্তিকর কাজ করছে। থরথর করে শরীর কাঁপতে থাকে অরিনের। 3 বছর আগের করা একটি ভুল আজকে এভাবে ঝড়ের বেশে সবার সামনে আসবে সে কল্পনাও করতে পারেনি। মায়ের সাথে কথা বলে নিজের মন শক্ত করে যখনই জীবনের নতুন আরম্ভের দিকে পা বাড়ায় অরিন, ঠিক তখনই তার ভয়ঙ্কর অতীত এসে হাজির হয় সকলের সামনে। আংটি বদলের একদম মহেন্দ্রক্ষণে কনভেনশন হলের সবথেকে বড় স্ক্রিনে অরিন এবং কিংসুকের এই আপত্তিকর ভিডিওটি অন হয়ে যায় এবং তারপর সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় এই ভিডিওটি। হাত থেকে আংটি পড়ে যায় অরিনের। ভয় ভয় তাকায় মায়ের দিকে। আইরিন ঝাউ তাড়াতাড়ি করে স্ক্রিন অফ করে দেয়। জিয়েহুন সিয়ান ঝেগে নু হাই জুও গুয়া ঝে সিয়েসি ঝেনেন সিন। চারপাশে কোলাহল শুরু হয়ে যায়। সকলে অরিনকে নিয়ে কানাঘুষা শুরু করে দেয়। তাকে বিভিন্ন কথা শোনানো শুরু করে। তার চরিত্র নিয়েও বাজে বাজে কথা বলতে শুরু করে দেয়। ঝে সি ই গে জিয়া ঝাংহাও ঝে ভুয়ো সি জেন্দে ছিং দাজিয়া লিংজি এসিয়া। অরিনের মা সকলকে বোঝাতে চেষ্টা করে এটা একটা ফেক ভিডিও, অরিনের নয়। কিন্তু অরিনের ভয় পাওয়া দেখে সকলে বুঝে যায় এটাই আসল। কেউ তাদের কথা শুনতে চায় না, বরং আরও বেশি কথা ছড়াছড়ি হয়। মিডিয়া পুরো বিষয়টি কভার করে উইচ্যাটে দিয়ে দেয়। দেখতে দেখতে মোটামুটি সকলেই ভিডিওটি দেখে ফেলে। চ্যাং ঝাংয়ের পরিবার চায়নাতে আদি প্রিন্স হওয়ায় বিষয়টি বাতাসের গতিতে সকলের নিকট পৌঁছে যায়। তার থেকেও বেশি ভাইরাল হওয়ার কারণ ছিল ওয়ার্ল্ডের দ্বিতীয় রিচ পার্সন থার্ড কিং সেই ভিডিওতে থাকায়। চ্যাং ঝাড়ের পরিবার ক্ষুব্ধ হয় মিয়াং ঝাউয়ের উপর। তাদের অ্যালায়েন্স ভেঙে দিয়ে পুরো চায়নাতে ব্ল্যাকলিস্টেড করে দিবে বলে তাদের প্রতিক্রিয়া জানায়। মিয়াং ঝাউ শত চেষ্টা করেও ওনাদের আটকাতে পারে না, বরং চারপাশে থুতু পড়ে যায়। বিদেশি কালচারে এসব ভীষণ কমন হলেও যার সাথে কমিটেড তাকে থুয়ে অন্য আরেকজনের সাথে এমন ঘনিষ্ঠ হওয়াকে নিচু নজরেই দেখে চাইনিজরা। সকলে প্রচণ্ড নিন্দা করে এবং হলরুম থেকে বেরিয়ে যায়। আইরিন ঝাও অরিনকে নিয়ে সোজা গাড়িতে উঠে বসেন, কিন্তু সেখানেও শান্তি নেই। মিডিয়া তাদের ঘিরে ধরে। প্রচণ্ড ধিক্কারের শিকার হয় অরিন। গার্ডরা কোনো রকম তাদের প্রোটেকশন দিয়ে গাড়িতে বসায়। সরি মা, আই ডোন্ট মিন টু ডু দ্যাট। প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে অরিন। আইরিন ঝাওয়ের জানা নেই সে কিভাবে অরিনকে সান্ত্বনা দিবে, কারণ দোষ অরিনেরও ছিল। কিন্তু চিন্তার বিষয় এটাই ছিল যে 3 বছর আগের ভিডিও এখন কিভাবে সামনে এলো। তাহলে সে কি ফিরে এসেছে? আইরিন ঝাও প্রচণ্ড চিন্তায় পড়ে যান। এই 3 বছর সে কিভাবে অরিনকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন সেটা তিনিই একমাত্র জানেন। কিংসুকের বাজ পাখির নজর থেকে অরিনকে লুকিয়ে রাখা এতটাও সহজ ছিল না। 3 বছর পূর্বে আইরিন ঝাউকে কল দিয়ে আতিয়া বেগম পুরো বিষয়টি জানান। কিংসুকের অত্যাচার এতটাই বেশি হয়ে গেছিল যে আতিয়া বেগম না পারতেও আইরিন ঝাউকে পুরো বিষয়টি জানান। তখন তিনি অরিনের সাথে সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট করেন। তারা ঠিক করে বিয়ের দিন অরিন পালাবে, কিন্তু আতিয়া বেগমকে কিছু জানাবেন না, কারণ কিংসুকের চাপে তিনি কতদিন নিজের মুখ বন্ধ রাখতে পারবেন তার কোনো ঠিক নেই। তাই অরিন বাইকারের সাথে মিলে প্ল্যান বানায় সে পালাবে। পুরো বিষয়টি খুব সূক্ষ্মভাবে করা হয়, যার ফলে কিংসুক বিন্দু মাত্র কিছু আঁচ করতে পারেনি। সেদিন থেকে এই অবধি লোকচক্ষুর আড়ালে অরিনকে বড় করে আইরিন ঝাউ। কিন্তু মেয়ে বড় হলে তাকে তো নিজের কাছে বেশি দিন রাখা ঠিক হবে না। তাই তিনি ঠিক করেন অরিনের বিয়ে দিবেন। নিজের বিজনেস পার্টনারের ছেলের সাথে বিয়ে ঠিক করেন অরিনের। ভেবেছিলেন হয়তো 3 বছরে কিংসুক পুরোপুরি ভুলে গেছে অরিনকে, কিন্তু না, কিংসুক ভোলেনি। কিংসুক যে অরিনকে ভোলেনি তার প্রমাণ আজ তার মেয়ে সহ পুরো চায়না শহর পেল। আইরিন ঝাও যখন চরম হতাশার মাঝে, তখন তিনি লক্ষ্য করেন গাড়ি তাদের ভিলার দিকে নয়, বরং উল্টো রাস্তার দিকে যাচ্ছে, জনমানবশূন্য একটি রাস্তার দিকে। নি ইয়াও বা ওয়াদাই দাও নালি রিজি।
ড্রাইভারকে জিজ্ঞাসা করেন আইরিন ঝাউ, এটা কোন রাস্তা? তাদের ভিলা তো এদিকে নয়, এটা তো পরিত্যক্ত শূন্য রাস্তা, দূর দূরান্ত থেকেও কোনো লোকের দেখা মিলবে না। আশ্চর্যের বিষয় এটা ছিল যে ড্রাইভার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধটুকু করেনি, বরং সে তার মতো ড্রাইভ করতে ব্যস্ত। এক পর্যায়ে আইরিন ঝাউ রাগারাগি শুরু করেন। অরিনও ভয় পেয়ে যায়। এত কিছু হচ্ছে আজ তাদের সাথে, এখন আবার কোন বিপদ ওত পেতে বসে রয়েছে তাদের জন্য আল্লাহ মাবুদ জানেন। মম, কিছু ঠিক লাগছে না। ইটস ওকে বাচ্চা, মা আছে তো। আইরিন ঝাউ কোনো উপায় না পেয়ে হাতে থাকা পার্স ব্যাগটি দিয়ে ড্রাইভারকে মারতে শুরু করেন। কিন্তু অবাক করার বিষয় এটা ছিল যে ড্রাইভারের তাতেও কোনো হেলদোল নেই, যেন আস্ত একটা পালোয়ান। মা মেয়ে যখন ভয়ের অন্তিম সীমানায় দাঁড়িয়ে, তখনই ঠিক তাদের গাড়িটি থামে। গাড়ি থামার সাথে সাথে ড্রাইভার পেছনে ফিরে তাকায়। তাকে দেখার সাথে সাথে অরিনের চোখ মুখ শুকিয়ে আসে ভয়ে। টাইগার স্যার ইজ ওয়েটিং ফর ইউ ম্যাডাম। টাইগারের মুখে স্যারের নাম শুনতেই পিলে চমকে ওঠে অরিনের। মানে কিং এসেছে এখানে? সে কি তার খুব কাছে? টাইগার গাড়ি থেকে নেমে সামনে যেতে থাকে। আইরিন ঝাউ অরিনের হাত শক্ত করে চেপে ধরে। ভয় ঘামতে থাকে অরিন। কয়েক মুহূর্তের মধ্যে বেশ কিছু একই ডিজাইনের কালো গাড়ি এসে তাদের গাড়ির সামনে পেছনে দাঁড়িয়ে যায়। তারপর আরও একটি গাড়ি তাদের গাড়ি থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে একদম সামনে এসে দাঁড়ায়। গাড়িতে কোবরার ডিজাইন দেখেই অরিন বুঝতে পারে এটা কিংয়ের গাড়ি। একমাত্র সেই এই কোবরা ডিজাইনওয়ালা রেয়ার গাড়ি ব্যবহার করে, যার দ্বিতীয় কোনো কালেকশন নেই। পুরো বিশ্বে একটাই বানানো হয়, তাও কিংয়ের মন মতো কাস্টমাইজড করে। গাড়িটি থামার সাথে সাথে অরিনের চোখ যেন ঘোলা হয়ে আসে। এখন সে কি করবে? রৌদ্রোজ্জ্বল দুপুরে সমস্ত রোদের দ্যুতি নিজের আয়ত্তে এনে উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটি সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে গাড়ি থেকে নামে। চোখে সানগ্লাস থাকার পরও অরিন যেন তার চোখের ভাষা স্পষ্ট বুঝতে পারছে। কিং আজও ব্ল্যাক ড্রেসে। অরিন যেদিন থেকে বলেছিল তাকে ব্ল্যাক কালার ভীষণ স্যুট করে, সেদিন থেকে কিং ব্ল্যাক কালার বেশি পরে। তার পুরো ম্যানশন যেখানে ব্ল্যাক থিম ছিল, সেখানে সে নিজে ক্যারি করত অন্য থিমের ড্রেস কোড। কিন্তু অরিনের বলার পর থেকে কিং ব্ল্যাকই পরিধান করে। আজও তার ব্যতিক্রম নয়। সিগারেট টানতে টানতে অরিনের ডোরের সামনে এসে দাঁড়ায় কিংসুক। ভয় অরিন নিজের মায়ের হাত শক্ত করে চেপে ধরে। কিন্তু তাতেই বা কি? এত সহজ কিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া? কিং ডোর না খুলে আবারও তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর একটা টেক্সট পাঠায় অরিনের ফোনে। কাপা কাপা হাতে টেক্সট ওপেন করে অরিন। তারপর নিজের মায়ের পানে তাকায়। আইরিন ঝাউ অরিনের হাত থেকে ফোন নিয়ে নেয়, যেখানে একটা লিস্ট রয়েছে। পুরো চায়নাতে ব্ল্যাক লিস্টেড হওয়া মানুষদের লিস্ট, যেখানে 1 নম্বরে আইরিন ঝাউয়ের নাম দেওয়া। এখনও তাকে ব্লক লিস্ট করা হয়নি, কিন্তু খুব শীঘ্রই করা হবে। এটা ছিল তার একটা ডেমো লিস্ট, আর নিয়ম অনুযায়ী ব্ল্যাক লিস্ট হলে তাকে একঘরে করে দেওয়া হবে। কেউ তাদের সাথে মিশবে না, কোনো বিজনেস কলাপও করা হবে না। দিন শেষে পরিণতি ভয়াবহ। পরক্ষণে কিংসুকের কণ্ঠস্বর তাদের কানে ভেসে আসে। একটি মাইক নিয়ে কিংসুক অরিনের উদ্দেশ্যে বলছে, মাই ডিয়ার চিটার রোজ, তুমি তোমার ইচ্ছেতে নামবে নাকি আমি আমার স্টাইলে নামাবো? দীর্ঘ 3 বছর পর কিংসুকের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই গায়ের পশম দাঁড়িয়ে যায় অরিনের। মম, কিছু হবে না রোজ, তুমি পালাও, আমি এদিকটা দেখছি। কিন্তু ও তোমাকে যদি... কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না তোমাকে পাচ্ছে। আইরিন ঝাউ অরিনকে বোঝায় তাকে পালাতে হবে। কিং তাকে হাতের কাছে না পেলে তেমন কিছুই করতে পারবে না। পূর্বের 3 বছরের মতোই আবারও সে নিরাপদ। মায়ের কথা মতো অরিন গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নামতেই সামনে বসে থাকা কিংয়ের দিকে চোখ চলে যায় অরিনের। বেশ অনেকটাই পরিবর্তন হয়েছে তার। এখন সে 29 বছর বয়সী পুরুষ মানুষ। তার মুখের আদলে এখন মোটামুটি একটা ম্যানলি ভাব চলে এসেছে।
প্রাপ্তবয়স্ক মানুষদের ঠিক যেমন তেমনই। কিন্তু তার থেকেও বড় কথা, তার থুতনিতে কাটা সেই বাদামি তিলটা, যেটা এখনো আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় 3 বছর পর কিংশুককে দেখে কলিজা শুকিয়ে আসে অরিনের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কিংয়ের মুখে থাকা এত ঠান্ডা চিত্র, তাকে দেখে বোঝার উপায় নেই তার মনে কি চলছে। এতটা ঠান্ডা। অরিন কোনো কিছুর তোয়াক্কা না করে সোজা ছুটে পালাতে থাকে জঙ্গলের ভিতরে। অরিনের এমন বোকামি দেখে হাসতে থাকে কিং। এত কষ্ট করে ফিরে পাওয়া অমূল্য সম্পদ কি কিং এত সহজে হারাতে দিবে? আর জঙ্গলের পথ বেয়ে নিজের আপ্রাণ দিয়ে দৌড়াতে থাকে অরিন। কিন্তু গাউনটি বেশ লম্বা এবং ভারী হওয়ায় দৌড়াতে বেশ অসুবিধা হচ্ছে তার। তারপরও থামার কোনো নাম নেই। এখন থামলে চলবে না, পালাতে হবে, নিজেকে বাঁচাতে হবে। প্রায় 1-1.5 ঘন্টার মতো দৌড়তে থাকে অরিন। ধরতে গেলে একদম জঙ্গলের মাঝ বরাবর চলে যায়, যেখানে তাকে খুঁজে পাওয়া কিংয়ের পক্ষে সম্ভব হবে না। শরীরে যখন আর এক বিন্দু পরিমাণেরও শক্তি অবশিষ্ট থাকে না, কিছুক্ষণের জন্য থমকে যায় অরিন। গাছের ধারে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সে। চারপাশে তাকিয়ে পথ দেখতে থাকে। তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো ধারণা নেই তার। এদিক ওদিক দেখতে থাকে যাওয়ার জন্য। ঠিক তখনই কাঁধে কোনো একজনের গরম নিঃশ্বাস অনুভব করে। আর ইউ লস্ট বেবি গার্ল? এত কাছ থেকে কিংশুকের কণ্ঠস্বর ভেসে আসতেই বরফের ন্যায় জমে যায় অরিন। এই তো সেই কণ্ঠস্বর, যার থেকে গত 3 বছর যাবৎ পালিয়ে বেড়াচ্ছে সে, যার ছায়াকেও ভয় পায় অরিন। কিভাবে চোখে চোখ রাখবে তার? একটা ঠান্ডা শীতল হাওয়া বয়ে চলে অরিনের সর্বাঙ্গ জুড়ে। অরিন লক্ষ্য করে তার পিঠ থেকে সমস্ত চুল আস্তে আস্তে সরানো হচ্ছে। কেঁপে ওঠে সে। পিছনে না তাকিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যেই না পা বাড়ায়, অমনি সাথে সাথে কিংশুক তার বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। এক হাতে সিগার এবং আরেক হাত দিয়ে শক্ত করে ধরে অরিনের বাহু। সিগার টান দিয়ে ধোয়া নিয়ে পুরোটাই অরিনের মুখের উপর ফু দেয় কিংশুক। চোখ বন্ধ করে কাশতে থাকে অরিন। অরিনকে কাশতে দেখে একটা পৈশাচিক হাসি ফুটে ওঠে কিংশুকের মুখে। কুল ডাউন জান, দিস ইজ জাস্ট আ বিগিনিং। কিংশুকের মুখ থেকে বিগিনিং শুনে ভয় চমকে ওঠে অরিন। বিগিনিং মানে কি? কি করতে চায় সে? কিংশুক ইশারা করে তার গার্ডদের গাড়ি নিয়ে আসতে বলে। জঙ্গল কাঁপিয়ে গার্ডরা গাড়ি নিয়ে হাজির হয়। কিংশুক অরিনের পানে তাকায়। 3 বছর। চোয়াল শক্ত করে তাকায় কিংশুক অরিনের দিকে। 3 বছর ধরে যেই আগুনের লেলিহান শিখায় কিংশুক পুড়েছে, তার ছিটে ফোটা তো অরিনের উপরও আসবে। গাড়ি নিয়ে আসার সাথে সাথে সিগারটি ফেলে দিয়ে কিংশুক তাকায় অরিনের পানে। কপালে থাকা চুলগুলো সরাতে সরাতে অরিনের চোয়াল শক্ত করে ধরে কিংশুক। লেটস সি ইয়োর এনার্জি চান। কিংশুক অরিনের হাত ধরে তাকে নিয়ে গাড়ির পিছনে চলে যায়। তারপর হ্যান্ডকাফ দিয়ে হাত লক করে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ে। লুকিং গ্লাস ঠিক করে অরিনের পানে ধরে। স্পষ্ট দেখা যাচ্ছে অরিনের ভয়ার্ত মুখখানা। সে কিছু একটা বলতে চাচ্ছে কিংশুককে, কিন্তু কে শুনে কার কথা? লো মিডিয়াম গিয়ারে গাড়ি স্টার্ট দেয় কিংশুক। ছুটতে থাকে অরিন। জঙ্গলের কাটা ছোট ছোট গাছপালা ভেদ করে গাড়ির সাথে সমান তালে তাল মিলিয়ে দৌড়াতে থাকে অরিন। প্রাণ যায় যায় অবস্থা। কিং, স্টপ দ্য কার! কিং, কিং প্লিজ স্টপ দ্য কার! খুব জোরে জোরে কিংশুককে ডাকতে থাকে অরিন, কিন্তু কোনো লাভ হয় না। কিংশুক মেতে আছে আজ রিভেঞ্জ নেওয়ার নেশাতে। একজন মানুষের পক্ষে কখনোই গাড়ির সাথে পাল্লা দিয়ে দৌড়ানো সম্ভব নয়। যেখানে সামান্য ব্যথা পেলেই পুরো শরীর অবশ হয়ে যায়, সেখানে অরিনকে বেঁচে থাকতেও মৃত্যুর যন্ত্রণা নিতে হচ্ছে। কিন্তু তার উপরে বিন্দু পরিমাণ দয়াও হয় না কিংশুকের। পুরো শরীর যখন একদমই অচল হয়ে যায় অরিনের, তখন কিংশুকের গাড়িটি থামে। অরিন তখন সেন্সলেস হয়ে গাড়ির সাথেই লেগে থাকে। তার পা নেই, অবশ হয়ে গেছে। রক্ততে পুরো সাদা গাউন লাল হয়ে যায়। অরিনের এমন করুণ দশা দেখে
গার্ডদের চোখেও পানি চলে আসে, কিন্তু আসলো না শুধু কিংসুকের। কি জানি কোন প্রতিশোধের নেশায় মেতে আছে সে আজকে। কিংসুক গাড়ি থেকে নেমে অরিনের হাতের হ্যান্ডকাফ খুলে ফেলে। এই কলিজা নিয়ে পালিয়েছিলে জান? জ্ঞানহীন অরিনকে কোলে নিয়ে কথাগুলো বলে কিংসুক। অরিনকে কোলে করে নিয়ে গাড়ির ভেতরে বসে, আর তার পার্সোনাল ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। উদ্দেশ্য হসপিটাল। খুব বেশি ব্লিডিং হওয়ার ফলে অরিনের জ্ঞান ফিরতে 2 দিনের মতো সময় লাগে। এই 2 দিনে সবকিছুই মোটামুটি স্বাভাবিক হলেও কিংসুক কিছুতেই স্বাভাবিক হয়নি। সে মেতে আছে তার বেঈমান প্রেয়সীকে শাস্তি দেওয়ার নেশাতে। প্রায় 2 দিন পর আস্তে আস্তে চোখ মেলতে থাকে অরিন। হাসপাতালের সাদা কেবিনের নিস্তব্ধতা ভেঙে শুধু বাতাসের প্রতিধ্বনি শোনা যায়। পুরোপুরি চোখ মেলে তাকাতে বেশ কষ্ট হচ্ছিল তার। 2 দিন সে এভাবেই কেবিনে জ্ঞানহীন অবস্থায় পড়েছিল। 2 দিন পর যখন অরিন চোখ মেলে তাকায়, তার নিঃশ্বাস অবধি ভারী হয়ে যায়। মনে হয় সারা শরীর কেউ পাথর দিয়ে পিষে দিয়েছে তার। বিশেষ করে পায়ের দিকটা যেন অবশ হয়ে আছে। ব্যান্ডেজের নিচ দিয়ে অসহ্য ব্যথাটা মস্তিষ্কে গিয়ে আঘাত করছে। নিজের এত করুণ দশা দেখে চোখ ঝাপসা হয়ে আসে অরিনের। পরক্ষণেই তীব্র দুর্গন্ধ ভেসে আসে তার নাকে। এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পায় না অরিন। পরক্ষণে ফোনের রিংটনে শব্দ পায় অরিন। মাথা হালকা উঁচু করে ব্যালকনির দিকে তাকায়। চাইনিজ প্রাইভেট কেবিনে ব্যালকনি থাকলেও সেখানে ধূমপান অ্যালাউ নয়। জেল জরিমানাও হয় ধূমপান করলে। সেখানে তার কেবিনে ধূমপান? বেশ অনেকটা শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যায় অরিন। 2 দিন অজ্ঞান থাকার ফলে পুরো শরীর অবশ হয়ে এসেছে তার। একটু একটু করে বেডে ভর দিয়ে উঠে দাঁড়ায় অরিন। উকি মেরে ব্যালকনির পানে তাকায়। থাই গ্লাসে পিঠ দিয়ে দাঁড়িয়ে কেউ একজন আপন মনে সিগারেট ধোঁয়া ওড়াচ্ছে। ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠছে উপরে। লোকটার চওড়া পিঠ আর দাঁড়ানোর ভঙ্গি দেখে অরিনের বুকের ভেতরটা কেঁপে ওঠে। আবছা আবছা গ্লাস ভেদ করে কিংসুকের ছায়ামূর্তির দর্শন পায় অরিন। কিংসুককে দেখা মাত্র অরিনের নিঃশ্বাস ভারী হয়ে আসে ভয়। যার থেকে 3টি বছর পালিয়ে পালিয়ে বেরিয়েছে সে, নিয়তি আজ তারই সম্মুখীন করেছে অরিনকে। এদিক ওদিক তাকিয়ে দরজা খুঁজতে থাকে অরিন। কিংসুকের থেকে পালানোর আর কোনো সুযোগ পাবে না সে। একবার বন্দী হলে সারা জীবনের জন্য কয়েদি। চুপচাপ দাঁড়িয়ে পা টিপে টিপে দরজার কাছে চলে আসে সে। কাপা কাপা হাত দিয়ে দরজা খুলতে থাকে সে, কিন্তু পারে না। দরজাটা এতটাই শক্ত অরিন শক্তি লাগিয়েও পারে না। এভাবেই বেশ কয়েকবার দরজা খোলার চেষ্টা চালিয়ে যায় সে, কিন্তু প্রতিবারেই ফলাফল শূন্য। নিড মাই হেল্প জান? কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। অরিনের ক্ষেত্রে এই বাক্যটি অক্ষরে অক্ষরে মিলে যায় সব সময়। দরজায় থাকা অরিনের হাতের উপরে নিজের হাত রাখে কিংসুক। বৈদ্যুতিক গতিতে চমকে ওঠে অরিন। নিঃশ্বাস প্রতিনিয়ত ভারী হতে থাকে তার। তলপেটে কারো হাতের স্পর্শ অনুভব করতেই পাথরের মতো জমে যায় সে। এত পালাও কেন জান? আমি কি তোমাকে মেরে ফেলবো? আপনার সাথে থাকার চাইতে মরে যাওয়া ভালো কিং। ওকে, মরো তাহলে। তড়িৎ গতিতে অরিনকে ঘুরিয়ে কোলে তুলে নেয় কিংসুক। দরজা খুলে হনহনিয়ে বাইরে যেতে থাকে সে। কিং, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? নামান প্লিজ। তুমি না বললে আমার সাথে থাকার চাইতে মরে যাওয়া ভালো? এখন মরো। নো কিং, প্লিজ স্টপ। খুব জোরে জোরে কিংসুকের বুকে পিঠে মারতে থাকে অরিন। যদি এই সুযোগে কিংসুক তাকে নামায়, কিন্তু না, কিংসুক তার উদ্দেশ্যে অনড়। সে খুব স্বাভাবিকভাবেই হাঁটতে থাকে। অরিনের কোনো জোরাজুরি কাজে দেয় না। চায়নার সব থেকে বড় হাসপাতাল হোয়াংচুয়ের 23 তলা ছাদের উপর চলে যায় কিংসুক অরিনকে নিয়ে। ভয় রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসে অরিনের। কান্নার চোটে চোখেও ঝাপসা দেখতে শুরু করে সে। তো জান, কোন সাইড থেকে ফেলবো তোমায়? চয়েস ইজ ইয়োর্স।
ভয় অরিনের মুখ থেকে কোনো কথাই বের হয় না। 23 তলা থেকে ফেললে তো তার হাড়ের খোঁজও পাওয়া যাবে না। কিন্তু কিংসুক যতটা সাইকো, তার দ্বারা সবই সম্ভব। আপনি কি সত্যি আমাকে ফেলে দিবেন? মিথ্যামিথ্যি তো ফেলে দেওয়া যায় না, তাই সত্যি সত্যিই ফেলতে হবে। আমি কি করে? আমার জীবন বরবাদ। বাজ পাখির দৃষ্টিতে তাকিয়ে থাকে কিংসুক অরিনের দিকে। চোয়াল প্রচণ্ড শক্ত তার। রাগের পারদ ঠিক কতটা সেটা পরিমাপ করা যাবে না। আমার মুক্তি চাই কিং। মুক্তি? কিংসুক অট্ট হাসি দিয়ে ওঠে। তার এই হাসি অরিনের ভয়টাকে আরো বাড়িয়ে দেয়। আমার ডিকশনারিতে মুক্তি বলে কোনো শব্দ নেই জান। হয় থাকো, না হয় মরো। না থাকলে কি জোর করবেন কিং? না, মেরে ফেলবো। কিংসুক সুন্দর মতো অরিনকে নিয়ে ছাদের একদম শেষ সীমানায় চলে আসে। কিং, পড়ে যাব, প্লিজ নামান। ভালো থেকো জান। না না কিং, প্লিজ না। কিংসুক অরিনকে ছাদের শেষ সীমানায় নিয়ে গিয়ে দাঁড়ায়। তারপর অরিনের কপালে খুব শক্ত পোক্ত করে চুমু খায়। গুড বাই বেবি গার্ল। কিং, না। দুই হাতে ভর দিয়ে ছাদের রেলিং ধরে ঝুলতে থাকে অরিন। নিচে তাকানোর মতো সাহসটুকুও নেই তার। খুব জোরে জোরে চিৎকার করতে থাকে সে, কিন্তু কেউ আসে না তাকে সাহায্য করতে। তার ঠিক সামনে চেয়ার নিয়ে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানতে থাকে কিংসুক। মৃত্যুর মুখে দাঁড়িয়ে অরিন যেখানে ছটফট করছে, ঠিক তার অপর প্রান্তে তাকে 23 তলার ছাদ থেকে ঝুলতে দেখে আরামে সিগারেট টানতে থাকে কিংসুক। যেন কোনো কিছুই যায় আসে না তার। কাঁদতে কাঁদতে অরিনের অবস্থা প্রায় করুণ। হাতেরও শক্তি কমে আসছে তার। এভাবে আর কিছুদিন থাকলে সে নির্ঘাত মারা যাবে। তার ডাকেও কেউ আসছে না। এই মুহূর্তে নিজের থেকে বেশি অসহায় কাউকে লাগছে না অরিনের কাছে। তার উপরে কিংসুকের এত চিন্তাহীন ভাব। আর কতক্ষণ ঝুলে থাকবে জান? জলদি পড়ো, তোমাকে মাটি দিয়ে বাড়ি ফিরতে হবে আমায়। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে অরিনের। কতটা সহজভাবে বলছে সে, যেন মৃত্যুটা খুবই সহজ। আমি থাকবো আপনার সাথে। শুনতে পাইনি। আমি থাকবো আপনার সাথে কিং। চেয়ার থেকে উঠে শরীরে আড়ামোড়া দেয় কিংসুক। তারপর ধীরে ধীরে অরিনের দিকে আসতে থাকে। অরিনের কাছে এসে ফ্লোরে বসে পড়ে কিংসুক। পকেট থেকে একটা কাগজ এবং কলম বের করে অরিনের সামনে ধরে কিংসুক। সাইন ইট জান। আমি ঝুলে আছি কিং। কিংসুক অরিনের এক হাত খুব শক্ত করে ধরে এবং আরেক হাত দিয়ে তাকে পেপারসে সাইন করতে দেয়। অরিনও কোনো তর্ক না করে কোনো রকম ভাবেই সাইন করতে থাকে কাগজগুলোতে। সাইন শেষে কিংসুক আবারও অরিনের হাত রেলিংয়ে ধরিয়ে দেয়। ঝুলন্ত বিয়ে ডান।